ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে আছে এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন লেনিন। 2 আছে দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। 3 ডেভিডের নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো খনিগর্ভে। 4 রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 5 14 দফা নীতি ঘোষণা করেন উইড্রো উইলসন। 6 ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়াতে। 7 ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। 8 ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাৎসিনি। বিভাগ ক হলো। এবার বিভাগ ক্ষয়তে আসি। বিভাগ ক্ষয়ের 2 এতে আছে এক কথায় উত্তর দাও। আইতে আছে মীর কাদের বলা হতো। রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা বা সমবায় সমিতি বলতে পারো, এদের মীর বলা হতো। 2 আছে বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম। ফ্লাইং শাটেল, পাওয়ার লুম দিয়েছে এটা লয়হস্য ম, স্পিনিং জেনিও বলতে পারো। 3 আছে ঘেটো কি। 1 নম্বরের জন্য ঘেটো কি বলবে। ঘেটো হলো মহল্লা বা বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে। 4 দিয়েছে কার্লসবার্গ ডিক্রিকে জারি করেন প্রিন্স মেটারনিখ। বিতে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আইতে বলেছে লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন সত্য। 2 আছে ফ্রান্সে 2 জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমো আর লুই ব্ল্যাঙ্ক, এটা সত্য। 3 দিয়েছে 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়েছিল, সত্য। সিতে আছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। আইতে বিবৃতি বলেছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, ব্যাখ্যা 2 হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 2 আছে বিবৃতি ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, ব্যাখ্যা 1 শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে। এবার বিভাগ গতে আসি। বিভাগ গয়ের যে কোনো 4টে প্রশ্ন করতে হবে, তার প্রত্যেকটার মান হলো 2। আইতে আছে কার্লসবার্গ ডিক্রি কি। কার্লসবার্গ ডিক্রি কি। কার্লসবার্গ হলো জার্মানির একটা শহর। 1819 খ্রিস্টাব্দে মেটারনিখ কার্লসবার্গ থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। এই ডিক্রি অনুসারে 1 হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়, আর 2 জার্মানির প্রগতিশীল এবং উদারনৈতিক মতবাদের কণ্ঠ রোধ করা হয়। এরপরে 2 আছে সেরাজেভো হত্যাকাণ্ড কি। সেরাজেভো হত্যাকাণ্ড কি। 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সার্বো আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুভার মোরাটোরিয়াম। হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ বলতে কি বোঝায়। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত, কিন্তু 1929 খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না। আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপারগ হয়। এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার 1931 খ্রিস্টাব্দের 20 জুন ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে আগামী 1 বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না। একেই হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ বলা হয়। 4 আছে রিসর্জিমেন্টো কি। রিসর্জিমেন্টো একই। রিসর্জিমেন্টো কথাটির অর্থ হলো নবজাগরণ। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইটালিবাসী 1830 থেকে 48 খ্রিস্টাব্দে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি এবং সংস্কারমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা। এর ফলে ইটালির ভাবজগতে এক আলোড়নের সৃষ্টি হয়। এই আলোড়নই ইটালির ইতিহাসে রিসর্জিমেন্টো নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন বলেছে জোলভেরাইন কাকে বলে। জোলভেরাইন কি আর কাকে বলে একই। জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজানির উদ্যোগে এবং রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ
প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এবার আসি বিভাগ ঘতে। বিভাগ ঘয়ে যে কোনো দুটো করতে হবে, যার মান হচ্ছে 4 নম্বর করে। 3টে প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রথম যেটা আছে আইতে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ বিশ্লেষণ করো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি? ইউরোপের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, রাশিয়ার তুলনায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। তাদের মতে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়, আর ইংল্যান্ডে সেই উপাদানগুলির সবকটি উপস্থিত থাকায় শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। কারণ ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। এক হচ্ছে ইংল্যান্ডের ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু শিল্প বিপ্লবের অনুকূল ছিল। 2, ইংল্যান্ডের সমকালীন রাজনৈতিক স্থিতিশীলতা ইংল্যান্ডকে ফ্রান্স ও জার্মানি থেকে এগিয়ে রেখেছিল। 3, ইংল্যান্ডে প্রচলিত বেষ্টনী প্রথা বা এনক্লোজার সিস্টেমের ব্যাপক সম্প্রসারণ এবং ক্রমবর্ধিত জনসংখ্যা শহরে কলকারখানাগুলিতে শ্রমিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছিল। 4, কৃষিতে ব্যাপক উৎপাদন বৃদ্ধি শিল্প বিপ্লবের ভিত্তি প্রস্তুত করে দিয়েছিল। 5, এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকায় অবস্থিত ব্রিটিশ উপনিবেশগুলি একদিকে যেমন কাঁচামাল এবং মূলধনের যোগান দিয়েছিল, তেমনি উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার হিসাবেও ইংল্যান্ডকে সুবিধা প্রদান করেছিল। 6, ইংল্যান্ডের উদার সমাজ এবং বহির্বাণিজ্যের ব্যাপক প্রবণতা শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনুকূল ছিল। 7, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সর্বোপরি বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার উন্নত সমন্বয় শিল্পে ব্যাপক পরিবর্তন এনেছিল। 4-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে, ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। ইটালির ঐক্যে কাউন্ট ক্যাভুরের অবদান লেখো আর কাউন্ট ক্যাভুরের ভূমিকা, এই একই উত্তর হবে। ইটালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কাউন্ট ক্যামিলো ক্যাভুর। ইটালির ঐক্য আন্দোলনে তিনি ছিলেন রক্ষণশীল ধারার প্রবর্তক। ইটালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি ম্যাৎসিনির নীতি পরিত্যাগ করে একটি স্বতন্ত্র নীতি গ্রহণ করেন। নীতি হচ্ছে, ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য ক্যাভুর বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি মনে করতেন একমাত্র বিদেশি শক্তির সাহায্যে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। ইটালির এই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব এবং সঠিক পন্থা বলে মনে করতেন তিনি। এই জন্য তিনি পিডমন্টকে জাতীয় আন্দোলনের উপযুক্ত করে গড়ে তোলেন। এরপর তিনি ইউরোপীয় দেশগুলির সহানুভূতি লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড আর ফ্রান্সের পক্ষে যোগদান করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড আর ফ্রান্সের সহানুভূতি লাভে সক্ষম হন। প্লম্বিয়ার্সের চুক্তি, ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে ক্যাভুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন 1858 খ্রিস্টাব্দে। এর দ্বারা স্থির হয় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সামরিক সাহায্য দেবে এবং বিনিময়ে স্যাভয় ও নিস পাবে। তৃতীয় নেপোলিয়নের সাহায্যে তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে মধ্য ইটালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। এইভাবে ক্যাভুরের প্রচেষ্টায় মধ্য ইটালির ঐক্য সফল হয়েছিল। উত্তর ও দক্ষিণ ইটালির সংযুক্তির ক্ষেত্রেও ক্যাভুরের অবদান ছিল। তার নির্দেশে গ্যারিবল্ডি রাজা ইমানুয়েলের আনুগত্য স্বীকার করলে উত্তর ও দক্ষিণ ইটালির ঐক্য সম্পূর্ণ হয়। এই কারণে ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। 4-এর যে 3 নম্বর প্রশ্ন আছে সেখানে আছে টিকা লেখো ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দ। টিকা লেখো ভিয়েনা সম্মেলন নেপোলিয়নের পতনের পরে 1815 খ্রিস্টাব্দে বিক্ষিপ্ত ইউরোপের পুনর্গঠনের জন্য ইউরোপের রাষ্ট্রনেতাগণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে সমবেত হয়েছিলেন। এটি ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে খ্যাত, আর এটা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ, ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি, পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড এই 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। 4 প্রধান বা বিগ ফোর নামে পরিচিত এই 4টি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, প্রাশিয়ার সম্রাট ফ্রেডরিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি। উদ্দেশ্য হচ্ছে, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করা 1, আর 2 ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা 3। তবে এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল ফ্রান্সের শক্তি নিয়ন্ত্রণ করা এবং ইউরোপে ফরাসি বিপ্লবের আগের অবস্থা ফিরিয়ে আনা। সম্মেলনে গৃহীত নীতি, দীর্ঘ আলাপ আলোচনার পর এই সম্মেলনে 3টি নীতি গৃহীত হয়েছিল। 1 হচ্ছে ন্যায্য অধিকার নীতি, 2 ক্ষতিপূরণ নীতি আর 3 হচ্ছে শক্তি সাম্য নীতি।
পরবর্তী প্রায় 40 বছর ইউরোপে শান্তি বজায় রাখতে ভিয়েনা সম্মেলন সক্ষম হলেও শেষ পর্যন্ত এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। এই সম্মেলনে ইউরোপের রাষ্ট্রগুলি নেপোলিয়নকে পরাজিত করার পর ইউরোপের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে। এবার আসি বিভাগ উঙোতে। বিভাগ উঙোতে হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, যার মান হচ্ছে 8 নম্বরে। 3টে দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। তো 5-এর আয়তে আছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। তাহলে আগে জেনে নেবে যে ঔপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদ কি, আর এর উদ্ভবের কারণ এটা, আর এটাই হচ্ছে তোমার ওই শিল্প বিপ্লব কিভাবে ঔপনিবেশবাদের জন্ম দিয়েছিল, একই উত্তর আর কি। তো শিল্প বিপ্লবের প্রাক্কালে সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে স্থানিক অধিকার বলবৎ করাকেই বোঝাতো, কিন্তু শিল্প বিপ্লবের পর সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশের কেবল ভৌমিক অধিকারই নয়, তার জনশক্তি, সংস্কৃতি সহ সবকিছুকে গ্রাস করে সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকে বোঝায়। এই ধরনের সাম্রাজ্যবাদকে নয়া সাম্রাজ্যবাদও বলা হয়। সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ হচ্ছে 1870 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে উপনিবেশ বিস্তারে আকস্মিক আগ্রহ লক্ষ্য করা যায়। তবে এই উপনিবেশ বিস্তারের কারণগুলি সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। অর্থনৈতিক কারণ, হবসনের মতে ব্রিটিশ অর্থনীতিবিদ জে হবসন তার গ্রন্থ ইম্পেরিয়ালিজম স্টাডিতে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দেন। তিনি বলেছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনবন্টনের বৈষম্যের জন্য পুঁজিবাদীদের হাতে মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে মূলধনের প্রাচুর্য দেখা যায়। এই মাত্রাতিরিক্ত মূলধনের লগ্নির ক্ষেত্র অনুসন্ধানের জন্য সাম্রাজ্যবাদের প্রসার ঘটে। মূলধন লগ্নির জন্যই পুঁজিপতিরা তাদের সরকারকে উপনিবেশ স্থাপনে বাধ্য করে তোলে। হিলফার্ডিংয়ের মতে অস্ট্রিয়ার মার্ক্সবাদী তাত্ত্বিক হিলফার্ডিং বুর্জোয়া রাষ্ট্রের অর্থনৈতিক সক্রিয়তার মধ্যে সাম্রাজ্যবাদের উত্থানের কারণ খুঁজে পেয়েছেন। লেনিনের মতে লেনিন তার গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজমে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হিসাবে আখ্যা দিয়েছেন। তার মতে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সাম্রাজ্যবাদের একটা অংশ। ইউরোপে শিল্পের অগ্রগতির সঙ্গে পুঁজিপতি শ্রেণীর হাতে মূলধন সঞ্চিত হয়। উদ্বৃত্ত মূলধন বিনিয়োগে সস্তায় কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে অধিক মুনাফা লাভ, শিল্পজাত সামগ্রীর বাজারের অনুসন্ধান ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সাম্রাজ্যবাদের উত্থানের পশ্চাতে। রাজনৈতিক কারণ, আধুনিক সাম্রাজ্যবাদের পশ্চাতে শুধুমাত্র অর্থনৈতিক উপাদানই সক্রিয় ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজনৈতিক উপাদানও। ইউরোপীয় জাতিগুলি মনে করত যত বেশি উপনিবেশ তারা দখল করবে তাদের শক্তি ততই বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মর্যাদা বাড়বে। বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ দখল করে সেই উপনিবেশের জনগণকে সামরিক শিক্ষা দিয়ে নিজ দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর ছিল। অন্যদিকে কোনো কোনো রাষ্ট্র আবার উপনিবেশের সম্পদ আহরণ করে নিজ দেশের অর্থবল বৃদ্ধির চেষ্টা করে। বিশ্বে নৌশক্তিতে আধিপত্য স্থাপনের জন্য সামরিক ঘাঁটি দখল এবং জলপথের উপর নিয়ন্ত্রণ আবশ্যক ছিল। এই সামরিক ঘাঁটিগুলির দ্বারা বাণিজ্য আর রাজনৈতিক আধিপত্যকে সুরক্ষিত করা হতো। অন্যান্য কারণ, খ্রিস্টান মিশনারি, ধর্মপ্রচারক, আবিষ্কারক আর অভিযাত্রীদের কর্মসূচিও উপনিবেশ বিস্তারের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ ধর্মপ্রচারক ডেভিড লিভিংস্টোন, ফরাসি ধর্মপ্রচারক স্ট্যানলি লেভিজেরি প্রমুখ ধর্মপ্রচার এবং দাস ব্যবসা বন্ধ করতে আফ্রিকায় গেলে এদের ধর্মপ্রচারের সূত্র ধরে ইউরোপীয় বণিক শ্রেণী আফ্রিকায় প্রবেশ করে। ডেভিড থমসন অবশ্য ভৌগোলিক কর্তৃত্ব বাড়াবার স্বাভাবিক স্পৃহা, বাণিজ্যের টান ইত্যাদি কারণগুলির ওপরেই জোর দিয়েছেন। 5-এর 2 নম্বর প্রশ্ন দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো আর ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল। আচ্ছা, 5-এর 1 নম্বর যে প্রশ্নটা, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল, এটা সাঁতরার এখানে একটা আছে যে শিল্প বিপ্লবকে ঔপনিবেশিকতাবাদ বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো। তো এটা একবার বলে দিই। শিল্প বিপ্লব এবং ঔপনিবেশিকতাবাদের পটভূমি। শিল্প বিপ্লবের ফলে সমস্ত ইউরোপে অর্থনৈতিক দিক দিয়ে বিরাট পরিবর্তন এসেছিল। বহু কলকারখানা নির্মিত হওয়ার ফলে শিল্পজাত দ্রব্যের উৎপাদনও অসম্ভব বেড়ে যায়। উৎপাদন বৃদ্ধির মূল কারণ ছিল ধনতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। পুঁজিপতিরা আরও বেশি মুনাফা লাভের জন্য সচেষ্ট হওয়ায় তাদের লক্ষ্য ছিল অল্প মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ আর লাভের পরিমাণ বৃদ্ধি করা। এর ফলে অল্প মজুরির বিনিময়ে বেশি পরিশ্রম দেওয়া শ্রমিকদের দুর্দশার শেষ ছিল না। তারা অর্থাভাব, দারিদ্র্য, স্বল্পাহার, অপুষ্টিজনিত রোগ ইত্যাদির শিকার হচ্ছিল। ফলে দেশে উৎপাদিত দ্রব্য কেনার ক্ষমতাও তাদের ছিল না। উপরন্তু শ্রমের বিনিময়ে প্রস্তুত দ্রব্যের কোনো ভাগিদারও তারা ছিল না। উৎপাদিত দ্রব্য বিক্রি কম হওয়ার কারণে উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ ক্রমশ বেড়েই চলেছিল।
এই রকম পরিস্থিতিতে পুঁজিবাদী ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজারের প্রয়োজন অনুভব করে। ঔপনিবেশিকতাবাদের প্রয়োজনীয়তা একদিকে ইউরোপের প্রতিটা দেশে শিল্প সংরক্ষণ নীতি গৃহীত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্বদেশে শিল্পগুলিকে রক্ষা করা এবং স্বদেশী শিল্প কারখানাগুলিতে শিল্পোৎপাদনে উৎসাহ দেয়া। এই কারণে ইউরোপের প্রতিটা দেশে আমদানি করা জিনিসের দাম অত্যন্ত বেশি হয়ে উঠেছিল। ফলে স্বদেশে উৎপাদিত উদ্বৃত্ত পণ্য সামগ্রী অন্য দেশে বিক্রি করা সম্ভব হলেও লাভজনক ছিল না। সেই কারণে শিল্পপতিগণ তাদের সম্পদ বিক্রি করার জন্য অন্যত্র বাজারে অনুসন্ধান করছিল। অপরদিকে শিল্পপতিগণের সম্পদের মাত্রা বৃদ্ধির ফলে নিজের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক আর সামাজিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য কায়েম করা সম্ভব হয়েছিল। এর ফলে পুঁজিপতিরা শিল্প বিপ্লবের কারণে সম্পদের অসম বণ্টনকে কেন্দ্র করে তাদের হাতে সঞ্চিত অতিরিক্ত পুঁজি বিনিয়োগের কারণে 2 সহজে আর সুলভে কাঁচামাল সংগ্রহের জন্য, 3 উৎপাদিত দ্রব্যকে বিক্রয় করার উদ্দেশ্যে, 4 স্বল্প মজুরির বিনিময় আরও বেশি পরিশ্রম শ্রমিক পাওয়ার সুবিধা লাভের ইচ্ছায় নিজেদের দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে। সুতরাং উপনিবেশবাদ বিকাশের জন্য শিল্প বিপ্লবকে অন্যতম প্রধান কারণরূপে দায়ী করা যেতে পারে। 5-এর 2 নম্বর প্রশ্ন আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো 5 নম্বর। আর ভার্সাই চুক্তির মূল শর্তগুলো কি ছিল, এটা হচ্ছে 3 নম্বরে। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি, এক হচ্ছে সর্বাত্মক যুদ্ধ। বিশ্ব ইতিহাসে প্রথম সর্বাত্মক যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। পৃথিবীর প্রায় সমস্ত দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্র এই যুদ্ধ বিস্তার লাভ করেছিল। এমনকি গির্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই যুদ্ধরত দেশগুলির হাত থেকে রক্ষা পায়নি। 2 হচ্ছে ধ্বংসাত্মক প্রযুক্তি নির্ভর যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কোনো যুদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এত ধ্বংসাত্মক আকার ধারণ করেনি। এই যুদ্ধে জয়লাভের জন্য সাবমেরিন, ভারী কামান, ট্যাঙ্ক, বোমারু বিমান প্রভৃতি ধ্বংসাত্মক প্রযুক্তিগুলিকে কাজে লাগানো হয়েছিল। 3 হচ্ছে সেনা সম্ভারের বিশালতা। এর আগে কোনো যুদ্ধেই বিশাল সংখ্যক সেনা প্রযুক্ত হয়নি। যুদ্ধরত প্রতিটি দেশই তাদের মোট সৈন্য সংখ্যার প্রায় সম্পূর্ণটাই যুদ্ধে নিয়োগ করে। 4 হচ্ছে ভয়াবহতা এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। এই যুদ্ধে সমগ্র বিশ্বে কোটি কোটি মানুষ ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল, যা ইতিপূর্বে কোনো যুদ্ধে দেখা যায়নি। এই যুদ্ধে মানব সম্পদ ব্যতীত শুধু ঘরবাড়ি, খনি, গাছপালা এবং অন্যান্য সম্পদ মিলিয়ে প্রচুর মূল্যের সম্পদ বিনষ্ট হয়। 5 জাতীয় চেতনার জাগরণ। প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী দেশগুলির অভ্যন্তরে জাতীয় চেতনার জাগরণ দেখা দিয়েছিল। সমাজের সমস্ত স্তরের মানুষ নিজের দেশের সরকারকে সমর্থন জানায়। এটা উপসংহার বলে লিখে দেবে এখানে। দীর্ঘ 4 বছরের উপসংহার বলে লিখে দেবে। দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলার পর 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর সকাল 11টায় মিত্রপক্ষের কাছে জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে এই ভয়াবহ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ঐতিহাসিক ল্যাংসাম প্রথম বিশ্বযুদ্ধকে সর্বাপেক্ষা ধ্বংসাত্মক এবং ব্যয়বহুল যুদ্ধ বলে অভিহিত করেছে। আর ওর সাথে যেটা আছে 3 নম্বরে ভার্সাই সন্ধির শর্ত লিখবে। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর বিজয়ী মিত্রপক্ষ এবং পরাজিত জার্মানির মধ্যে 1919 খ্রিস্টাব্দের 28শে জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এবার উদ্দেশ্য হচ্ছে, 1 হলো জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখা, আর 2 প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের ক্ষয়ক্ষতি জার্মানির কাছ থেকে আদায় করা। ভার্সাই সন্ধির শর্তগুলিকে 3 ভাগে ভাগ করা হয়। ভূখণ্ড সম্পর্কিত, অর্থনৈতিক আর সামরিক ইত্যাদি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ভূখণ্ড সম্পর্কিত শর্ত হচ্ছে, ভার্সাই সন্ধির ভূখণ্ড সম্পর্কিত শর্তাবলী হলো: 1 ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে ইউপেন, মেলমেডি, মরেসনেট, লিথুয়ানিয়াকে মেমেল বন্দর দিতে হবে। 2 নবগঠিত স্বাধীন পোল্যান্ডকে পোজেন, পশ্চিম প্রাশিয়া, জার্মানির মধ্যে 260 × 40 মাইল ভূখণ্ড বা পলিস করিডোর পোল্যান্ডকে সমুদ্রপথে যোগাযোগের জন্য ছেড়ে দিতে হবে। অর্থনৈতিক শর্ত, জার্মানির উপর ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী ছিল: 1 1921 খ্রিস্টাব্দের 1 মের মধ্যে জার্মানিকে 100 কোটি পাউন্ড মূল্যের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যদিও পরবর্তীকালে ক্ষতিপূরণের পরিমাণ 660 কোটি পাউন্ড ধার্য হয়। 2 জার্মানির খনিজ সম্পদ আর শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলি যথা রুর, সার প্রভৃতি অঞ্চল অধিগ্রহণ করা হবে। সামরিক শর্ত, ভার্সাই সন্ধিতে জার্মানির উপর আরোপিত সামরিক শর্তগুলি: 1 হচ্ছে জার্মানির সামরিক ব্যবস্থা ভেঙে দিয়ে কেবল অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 1 লক্ষ সৈন্য রাখা হবে।
2 জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা বাতিল করতে হবে। বিশ্ব ইতিহাসে বহু সমালোচিত আর নিন্দিত সন্ধি হলো ভার্সাই সন্ধি। একে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করা হয়। আর ঐতিহাসিক E.H. কার বলেছেন ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। 5-এ 3 নম্বর প্রশ্ন দিয়েছে, রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান কে ঘটান এবং কিভাবে, আর ভূমিদাস আইনে ত্রুটিগুলি কি ছিল? রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটান জার দ্বিতীয় আলেকজান্ডার। ভূমিদাস প্রথার উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডার তার সেনাপতি রোস্টোভস্টেভের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করেন। 1861 খ্রিস্টাব্দের 29শে ফেব্রুয়ারি এই কমিটির রিপোর্ট প্রকাশিত হলে জার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন। মুক্তির ঘোষণাপত্র। ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র 4টি নীতির ওপরে রচিত হয়। এগুলি হচ্ছে: 1. ভূমিদাসদের স্বাধীন আর মুক্ত নাগরিক হিসাবে গণ্য করা হবে। 2. ভূমিদাসদের চাষের জন্য জমি দেওয়া হবে। 3. অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাসদের মুক্ত করা হবে। এবং 4. শান্তিপূর্ণ উপায়ে সমগ্র ব্যবস্থাটি পরিচালিত হবে। ভূমিদাস উচ্ছেদ আইন। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাশ হয়। এই আইনে বলা হয় যে, 1. রাজকীয় জমি আর সামন্তদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে। 2. মুক্ত ভূমিদাসদের ওপর জমিদার বা সামন্তদের কোনো অধিকার থাকবে না। 3. জমিদারদের জমি প্রায় অর্ধেক মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দেওয়া হবে। আর 4. জমিদারদের জন্য জমির জন্য জমিদারদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কৃষকেরা 49 বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে প্রদান করবে ইত্যাদি। ভূমিদাস আইনের ত্রুটি। জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদে আইনের জন্য রুশ জনগণের নিকট মুক্তিদাতা জার হিসাবে পরিচিত হন, কিন্তু ভূমিদাস প্রথা উচ্ছেদ আইনের বেশ কিছু ত্রুটি ছিল যার জন্য এই প্রচেষ্টা ব্যর্থ হয়। যেমন: 1 হচ্ছে, জমির জন্য কৃষকরা সরকারে যে অর্থ প্রদান করত তা প্রাপ্ত জমি অপেক্ষায় অনেক বেশি ছিল। 2. জমিদাররা উর্বর এলাকাগুলি নিজেদের কাছে রেখে দিয়ে অনুন্নত এলাকাগুলি মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দিত। এজন্য বারবার কৃষক বিদ্রোহ দেখা দিত। আর 3. কৃষকদের জমি ভোগ করার অধিকার দেওয়া হয়েছিল, মালিকানা সত্ত্ব নয়। ত্রুটি সত্ত্বেও একথা অনস্বীকার্য যে জার দ্বিতীয় আলেকজান্ডারের আন্তরিক প্রয়াসের ফলে রাশিয়ায় দীর্ঘদিন ধরে প্রচলিত ভূমিদাস প্রথার অবসান সম্ভব হয়েছিল। তারই প্রয়াস তাকে মুক্তিদাতা জারে রূপান্তরিত করেছিল। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।